শরীর দেখে ইমপ্রেস করার চেষ্টাও করবে না কখনো। এখন ওটা গায়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে যাও। তুবা তাড়াতাড়ি নিজের দিকে তাকালো আর লজ্জায় পড়ে গেল। শরীরের কিছু অংশ বোঝা যাচ্ছে। ড্রেস চেঞ্জ মাত্রই করেছে, ওড়না নেওয়ার আগেই নাইম ঘরে ঢুকেছে আর এসেই চর দিয়ে দিল। তুবা কিছুক্ষণ লজ্জায় লাল হয়ে থাকার পর বলল, আমি বাজারে মেয়ে না যে টাকার জন্য ইমপ্রেস করব। তাছাড়া আপনার মতো লজ্জা না যে মানুষের গোপন অঙ্গের দিকে তাকাবো। আর ঘরটা আপনার না যে আমি বেরিয়ে যাব। বেরোনোর হলে আপনি যান। নাইম তুবার কথায় প্রচন্ড ক্ষেপে যায়। তুবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেঝেতে। তুবা শব্দ করে। নাইম খেয়াল করে তুবার পেট দেখা যাচ্ছে। দ্রুত গিয়ে তুবার বাহু চেপে ধরে, অন্য হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, যার শরীরের প্রতিটি পার্ট উপভোগ করে রেখেছি তাকে নতুন করে কি ভোগ করব? তুবা চোখ বন্ধ করে ফেলে, ঘৃণাতে মুখে শুধু বলল, জানোয়ার একটা। নাইম এটা আরো রাগ করে। 5 আঙ্গুলের নখ তুবার বাহুতে গেঁথে দেয় আর রাগে ফোঁস করতে করতে বলল, জানুয়ারি তো, সেই জন্য প্রমাণ রেখে যাচ্ছে শরীরটাতে। তুবা ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই নাইমের, শুধু দাঁত দিয়ে তুবার গলায় কয়েক জায়গায় কামড় বসিয়ে দেয়। এমন ভাবে কামড় দিয়েছে যেন রক্ত পড়ে যাবে যে কোনো মুহূর্তেই। এরপর তুবাকে আবারও ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চুপচাপ উঠে বেডে শুয়ে পড়ে নাইম। আর তুবা ব্যথার যন্ত্রণাতে সারাটা রাত কাতরাতে থাকে। সারা রাত নাইমকে অমানুষ জানোয়ার বলে গালি দিতে থাকে। তুবার সাথে নাইমের বিয়ে হবার কোনো কথাই ছিল না, তবুও হয়েছে। বিয়ের জন্য সম্পূর্ণভাবে দায়ী নাইম। অথচ এই নাইম কিনা তুবার সাথে রাফ বিহেভিয়ার করছে। তুবা মাত্রই অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছে। বাবা মা আর বড় বোনের সাথে একসাথে থাকতো। তুবার বাবার ট্রান্সফার হয়ে যাওয়ায় তুবাকে ওর মামার বাসায় রাখতে বাধ্য হয় তুবার আম্মু। 1 মাস থাকার পর হোস্টেল ঠিক করে দেয়। এরপর থেকে তুবা হোস্টেলেই থাকতো। তুবা কখনো ওর মামাতো ভাইকে দেখেনি, কারণ নাইমকে ছোটবেলায় বিদেশে পাঠিয়ে দিয়েছিল তুবার মামি। তুবার সাথে তুবার মামির সম্পর্ক খুব ভালো না হলেও একেবারে খারাপ ছিল না বিধায় তুবার মামাতো বোন নুরার বিয়েতে তুবাকে দাওয়াত দেয়। তুবাও বেড়াতে চলে আসে মামার বাসায়। এটাই ছিল তুবার জীবনের সবচাইতে বড় ভুল। নুরার বিয়েতে তুবা বেশ আনন্দ করলেও আনন্দ মাটি হয়ে যায় নাইমকে দেখে, কারণ বিয়েটা একদম ঘরোয়াভাবে হওয়ার কথা ছিল। নাইম যে ছুটি পাবে আর চলেও আসবে জানলে তুবা কখনোই আসতো না বিয়েতে। নাইমের রুমে তুবাকে থাকতে দিয়েছিল, কারণ নাইম যে আসবে সেটা কেউ জানতো না। আর নাইম দেশে ফিরে আগেই নিজের রুমে চলে আসে। তখন বিকেল বেলায় তুবা বেঘোরে ঘুমোচ্ছে। স্কার্টটা হাঁটু পর্যন্ত উঠে গেছে আর টপসটা দিয়ে পেট দেখা যাচ্ছে। নাইমের অবাক লাগে, ও রুমে একটা মেয়ে কিভাবে আসলো এটা ভেবে। নাইমের কান টেনে ধরে নুরা আর বলে, তুই বড় হয়ে গেছিস, কিন্তু কখন কি করতে হয় সেটা জানিস না। সরি আপু, আমি বুঝতে পারিনি। এখন তো বুঝছিস, তাও কেন ওর দিক থেকে চোখ সরাচ্ছিস না? নাইম চোখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে দরজা লাগিয়ে দেয় আর বোনকে জিজ্ঞেস করে, কেউ আমার ঘরে কিসের জন্য? ছোট ফুপির ছোট মেয়ে, মা দাওয়াত দিয়েছে তাই এসেছে। ওড়ে ওঠা আর নিচের ঘরে পাঠিয়ে দাও। ঠিক আছে, তুই আপাতত আমার ঘরে যা। নাইম চলে আসলেও তুবার চেহারাটা বারবার নাইমের চোখে ভাসছে। কেন জানি মনে হচ্ছে অনেক দিনের পরিচয়, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। নাইমের ফোনের স্ক্রিনে প্রিয়তমার নাম্বার ভেসে ওঠে। নাইম তুবার চিন্তা দূর করে প্রেমিকার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যায় নুরা ঘরে ঢোকে। তুবা তখনও ঘুমে। নুরা তুবার মাথায় টোকা দেয়। তুবা উঠে বসে। নুরা তখন বলে, ঘুমানোর সময় স্কার্ট পরে ঘুমাস কেন? আর গায়ে চাদর টেনে ঘুমালে তোর প্রবলেম কি? কেন আপু, কি হয়েছে? আহ্লাদি গলায় তুবা জিজ্ঞেস করে। কি আবার হবে? নাইম এসেছিল। তুবা চমকে উঠে। নাইম তো আসার কথা ছিল না, তাহলে হঠাৎ আসলো কেন? তাড়াতাড়ি ওড়না টেনে নিয়ে নিজেকে ঢেকে ফেলে আর নুরাকে বলে, আপু, আমি তাহলে হোস্টেলে চলে যাই, আমার এখানে থাকতে ভয় করবে। নাইম কি বাঘ নাকি ভাল্লুক? আশ্চর্য তো, তুই নিচের ঘরে থাকবি 2 দিন। তুবা মাথা নাড়ায় আর উঠে পড়ে। সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নেয়। তাড়াতাড়ি করে নিচে রুমে চলে আসে। রাত 8টার দিকে মনে পড়ে গোসলের কাপড়গুলো বারান্দায় শুকাতে দেওয়া ছিল, ওগুলোতে আনতে ভুলে গেছে তুবা।
তাড়াতাড়ি করে কাপড় আনতে চলে যায়। দরজাতে যেই নক করে ঢুকতে হয় সেটা ভুলে গেছে। দরজা খুলে অবাক হয়ে দাঁড়িয়ে যায় তুবা। নাইম শুধুমাত্র হাফ প্যান্ট পরে কানে ইয়ারফোন লাগিয়ে নাচছে। তুবা নাইমের এমন অবস্থা দেখে পিছু ফিরে চলে আসার সময় নাইম জিজ্ঞেস করে, কি আপু, কিছু বলবে? হঠাৎ নাইম পেছনের দিকে ঘুরে দেখে তুবা দাঁড়িয়ে। নাইমকে দেখে তুবা দৌড়ে নিচে নেমে যায় আর হাঁপাতে হাঁপাতে নুরার সামনে গিয়ে বলে, আপু, সর্বনাশ হয়ে গেছে। আমার কাপড়গুলো তো ভাইয়ার ঘরের বারান্দায়। আরে ধুর, ওগুলো আমি তোর ঘরে দিয়ে আসলাম না। সব দিছো, কিন্তু একটা ছোট কাপড় পরে গেছে মনে হয়। কি বলিস? ঠিক আছে, চল আমার সাথে, নিয়ে আসতে হবে। নাইম ঘরে শুয়ে আছে তখন নুরা ঢুকে বলে, অলওয়েজ শুয়েই থাকবি নাকি বাইরে কিছুক্ষণ করে হলেও বেড়াবি? তোমাদের শহর কি ঘোরার মতো শহর? হ্যাঁ, বাইরে থাকতে থাকতে দেশ তো ভালো লাগবেই না। বাইরে পাঠিয়েছিলে কিসের জন্য? এখন মেনে নিতেই হবে। এই তো বারান্দায় আমার কিছু জিনিস আছে, নিয়ে আয় তো। বলে তুবাকে ডাক দেয় নুরা। তুবা সংকোচ করে ঘরে ঢুকলেও তাড়াহুড়ো করে বারান্দায় গিয়ে কাপড় নিয়ে নুরার সামনে আসে। নুরাকে তখন নাইম বলে, ও আচ্ছা, ও তাহলে মেইড। নুরার চোখ দুটো বড় করে নাইমের দিকে তাকালো। ততক্ষণে তুবা বেরিয়ে গেছে। তুবার খুব খারাপ হয়ে যায়। কেউ কখনো ওকে মেড বলবে ও ভাবতে পারেনি। নুরা নাইমকে ধমক দিয়ে বলল, ওকে তুই মেইড বললি কেন? আমি ভালো করে জানি ওর কাপড় ছিল ওগুলো। ন্যাকামি করে তোমাকে কেন ডাকতে হবে? আমি কি ওকে খেয়ে ছেড়ে দেবো নাকি? বড় বোনের সামনে কি যাতা বলছিস? আশ্চর্য তো, আমরা এই সুযোগে যদি সামান্য কথাকে ফান হিসেবে দেখতে না পারি তো আধুনিক হয়ে লাভ কি হলো? আধুনিকতার নামে নোংরামি বন্ধ কর নাইম। বিদেশে সব কিছু ওপেন, তাই দেশে এসে স্বভাব চেঞ্জ করি কিভাবে বলো? নুরা ভালো করেই জানে নাইমের সাথে তর্ক করা বৃথা, তাই চলে আসে তুবার ঘরে। এসে দেখে তুবা মুখ চেপে কান্না করছে। নুরা তুবার মাথায় হাত দেওয়ার সাথে সাথে ভয়ে কুঁকড়ে যায় তুবা। নুরাকে দেখে শান্ত হয়। নুরা তুবাকে বলল, তুই কি পাগল নাকি? ও তোর সাথে ফাজলামো করেছে। আপু, আমি কাল সকালে চলে যাব। ওনাকে আমার খুব ভয় করে। কেন? তুবা চুপ হয়ে যায়। পরে বলল, উনি বিদেশি, বিদেশিদের আমার ভয় লাগে। উফ, তোরা সবগুলোই ঢঙ্গি। আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে। কাল বিয়ে শেষ হবার পর চলে যাস, ওকে? তাই হবে। কিরে তুবা, তুই কোথায় যাবি বলছিস? তুবার মামি হঠাৎ রুমে ঢোকে। তুবাও চমকে যায় কথা শুনে। ওহ মামি, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। যেখানে যাবি যাস, পরশুর আগে যাবি না কিন্তু। কেন মামি? নুরার বিয়ে ঘরোয়াভাবে হবে বলে আত্মীয় ডাকিনি। ওকে একা পাঠাতে পারবো না। আমি আর তোর মামা যাব ও বাড়িতে। তোকে ঘর গোছাতে হবে আর কি। কিন্তু নাইম ভাইয়া আছে যে। তুবার চোখে মুখে বিস্ময়। ও কাল থাকবে না বলছে, ওর বন্ধুর জন্মদিনের পার্টিতে যাবে। তুবা মনে মনে ভাবছে, জন্মদিন না ছাই, যাবে তো গার্লফ্রেন্ডের সাথে ডেটে। মামিকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা মামি, থাকবো। এই না হলে ভালো মেয়ে, নুরার বিয়ের পর তোর জন্য পাত্র খুঁজবো, থাম। তুবা একটু লজ্জা পেয়ে উঠে চলে যায়। নুরার বিয়ে খুব সিম্পল ভাবে সম্পন্ন হয়, কারণ নুরার বিয়ে বারবার ভেঙে যেত। কারণটা আজও অজানা বলেই গোপনে বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দেয় নুরার পরিবার। বিয়ে শেষ হওয়া মাত্রই নাইম পার্টিতে যাবে বলে বেরিয়ে যায়। নুরাকে সহ তুবার মামা মামিও যায়। তুবা আর একজন কাজের মেয়ে ঘর পাহারায় থাকে। কাজের মেয়ের উপর তো আর পুরো ভরসা করা যায় না, সেজন্যই তুবাকে রেখে যাওয়া। তুবা কি আর জানতো একা থাকা তার জন্য কাল হয়ে দাঁড়াবে? রাত 1টার দিকে কলিং বেলের শব্দে তুবা লাফিয়ে ওঠে। লেহেঙ্গা খুলতে শুরু করেছিল মাত্র। সবকিছু গোছাতে গিয়ে সময় হয়নি ড্রেস চেঞ্জ করার। ওড়নার সেফটি পিন খোলা মাত্রই কলিং বেল বাজে। তুবা ওড়নাটা পেঁচিয়ে দরজার কাছে গিয়ে দেখার চেষ্টা করে কে এসেছে। দুটো ছেলেকে দেখে তুবার খুব ভয় পায়। দরজা না খুলে দাঁড়িয়ে থাকে হাঁ হয়ে। বাইরে থেকে আওয়াজ আসে, দরজা খোল প্লিজ, নাইমের অবস্থা ভালো না। তুবা ভয় কাটিয়ে দরজা খুলে দেয়। নাইম ঘরে ঢুকে টলমল ভাবে। ভেতরে এসেই তুবার গায়ের উপর ঢলে পড়ে। নাইমের বন্ধু বলল,
ভাবি আমি গেলাম, ও আজ একটু বেশি গিলে ফেলেছে, সাবধানে থাকবেন। তুবা অবাক হয়ে গেল, ওকে ভাবি ডাকলো কেন? আর এই ছেলেটা কিভাবে ঘরে নিয়ে যাবে সে চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। কাজের মেয়ে রিনা এসে দরজা লক করে দেয় আর তুবাকে বলল। চলেন আপা, ওনারে ঘরে রেখে আসি। তুবা রিনাকে বলল। একাই দিয়ে আসি ওনাকে। তুবা কষ্ট করে নাইমকে ঘর পর্যন্ত নিয়ে আসে। নাইমকে বেডে শুইয়ে দিতে গিয়ে নিজেও নাইমের উপর পড়ে যায়। নাইম নিজে থেকেই ছাড়িয়ে নিয়ে চলে আসবে ভেবে উঠতে যাবে, তখনই নাইম আরো শক্ত করে তুবাকে জড়িয়ে ধরে। তুবা ভয়ে কান্না জুড়ে দেয়, করুণ কণ্ঠে বলল। আমার সাথে প্লিজ কিছু করবেন না আপনি, ছাড়ুন না আমাকে প্লিজ। নাইম আরো শক্ত করে ধরে তুবাকে, বলল। প্লিজ রাইসা, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। বলে তুবাকে অসংখ্য চুমু দিতে শুরু করে নাইম। তুবা যতই ছাড়াতে চাচ্ছে, নাইম ততই তুবাকে রাইসা ডাকছে আর সারা শরীর ছুঁয়ে দিচ্ছে। একটা সময় তুবার ওড়না সরিয়ে দেয় নাইম, তুবাকে অজস্র চুমু দিতে শুরু করে। তুবা ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করে। লেহেঙ্গা সরে গিয়ে পেট বেরিয়ে গেছে তুবার। পেটে হাত ঘোরাতে শুরু করে নাইম। তুবা নিচে বাঁচার জন্য নাইমের হাতে কামড় দেয়। নাইম হাত আলগা করলে তুবা ছুটে চলে আসে, তবে ভাগ্য ভালো না থাকায় নাইম আবার ধরে ফেলে। তুবার চিৎকার শুনে রিনা ছুটে আসলেও রিনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাইম। এত জোরে ধাক্কা দেয় যে রিনা পড়ে গিয়ে মাথায় আঘাত পায় প্রচন্ড। সেন্সও হারিয়ে ফেলে রিনা। তুবা ভয়ে কাঁদছে। নাইম যে এত হিংস্র হয়ে যাবে বুঝতে পারেনি সে। নেশা করে এসে যা ইচ্ছে তাই করছে, কিছুতেই সরাতে পারছে না তুবা। তুবাকে আবার নাইম বেডে ফেলে দিয়ে নিজেও তুবার উপর লাফ দেয়। তুবা ব্যথায় মা বলে চিৎকার করে। নাইম জোর করে সারা রাত নিজের পুরুষত্ব খাটায় তুবার উপরে। এত অত্যাচার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় তুবা। বেলা 10টায় নাইমের ঘুম ভাঙে। নিজেকে তুবার সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তুবাকে সব ড্রেস ঠিক করে পরিয়ে দেয়, নিজেও ট্রাউজার পরে নেয়। তুবাকে কয়েকবার ডাকার পরও সেন্স ফিরে পায় না তুবা। নাইম পাশে থাকা গ্লাস থেকে তুবার চোখে মুখে পানি ছিটা দেয়। তারপরেও না উঠায় নাইম খুব চিন্তায় পড়ে যায়। গালে আস্তে করে থাপ্পড় দিতে শুরু করে। নিজের উপর নিজের রাগ লাগছে, কিভাবে এমন নিচু কাজ সে করতে পারলো। তুবার কিছুক্ষণ পর সেন্স ফিরে আসে। নিজেকে নাইমের কোলে দেখতে পেয়ে নাইমকে ধাক্কা দিয়ে উঠে যেতে গিয়ে দুর্বলতার জন্য পড়ে যায়। খাটের কোনায় হালকা আঘাত পায় আবারও। নাইম তাড়াতাড়ি তুবার মাথা চেপে ধরে বলল। বেশি লাগেনি তো? তুবার ঘৃণা হচ্ছে খুব। নাইমের গালে থাপ্পড় দিয়ে বসে, চেঁচিয়ে বলল। জানোয়ার, কুত্তা, ছাড় আমাকে। নাইমের ইগোতে খুব লাগে। তুবার মুখ চেপে ধরে বলল। তোর মতো মেয়েদের সাথে এমনই হওয়া উচিত, যা করেছি বেশ করেছি। তুবা নাইমের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেই নাইম আরো শক্ত করে ধরে তুবাকে আর বলল। রাতে নয় মাতাল ছিলাম, কিছু মনে নেই, এখন আরেকবার হয়ে যাক তাহলে। তোর মাকে সব বলে দিব তুই কত জানোয়ার হয়ে গেছিস। লোকে ঠিকই বলেছিল তুই বিদেশে গিয়ে নারীখোর হয়ে গিয়েছিস। নাইম তুবার মুখ আরো বেশি করে চেপে ধরে বলল। আমার নামে বাজে কথা বলাটাকে, তুই নিজে যে শোভার সাথে প্রেম শুরু করেছিস সেটাকে কি বেশি হিসেবে দেখবো? শোভন আমার প্রেমিক না, ফ্রেন্ড ছিল। কথাটা শেষ না হবার আগেই নাইম থাপ্পড় দেয় তুবাকে। বেডের সাথে চেপে ধরে বলল। একজনের স্ত্রী হয়ে আরেকজনের সঙ্গে রাত কাটাতে তোর খারাপ লাগে না? আমার বেডে শুয়ে তোর খারাপ লাগছে তাই না? তুবা বুঝতে পারছে না নাইম কি বলছে, তাই জিজ্ঞাসু ভাবে বলল। আমি কারো স্ত্রী না, আমার নামে যা শুনেছেন সব মিথ্যা অপবাদ। নাইম তুবার চুলের মুঠি ধরে বলল। যদি প্রমাণ করতে পারি তোকে সেদিনই খুন করব। এদিকে নাইমের ফোনে বারবার রিংটোন বাজছে। নাইমের আম্মু বারবার ফোন দিচ্ছে। নাইম ইচ্ছে করেই ধরছে না এতক্ষণ। নাইম ভালো করেই জানে রিনা সব বলে দিয়েছে, সেজন্যই বারবার ফোন আসছে। নাইম ফোন অফ করে দেয়। তুবা আস্তে করে উঠে দাঁড়ায়। নাইম উপরে গিয়ে তুবাকে পেছন থেকে জাপটে ধরে পেটে খামচিয়ে দেয় আর বলল। রাতটা তো সারা জীবনের স্মৃতি, আজ ওটা মনে করে তুই কাঁদবি আজীবন। হিংস্র পশু আপনি। আগেও ঘৃণা করতাম,
এখন থেকে আরো বেশি ঘৃণা করব। তুবা ব্যথায় হাঁটতে পারছে না, তবুও টলমল ভাবে নিচের ঘরে নেমে আসে। বেডের উপর বসে কাঁদতে শুরু করে। কেন আমাকে এই বাসায় রেখে গেলে মা? এই পশুর সাথে কাটানো মুহূর্তগুলো কিছুতেই ভুলতে পারছি না। কিভাবে বেঁচে থাকবো আমি? হঠাৎ মনে হয় মরে যাওয়াই ভালো হবে ভেবেই একটা ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস তৈরি করে তুবা। তুবার গালে জোরে থাপ্পড় দেয় নাইম। এরপর বুকে জড়িয়ে ধরে বলে, তোর মাথা ঠিক আছে? কি করতে যাচ্ছিলি তুই? তোর কিছু হয়ে গেলে আমার কি হবে ভেবে দেখেছিস? তুবা নাইমকে সরিয়ে দেয় আর চিৎকার করে বলল, নরপশুর খাদ্য হবার চেয়ে নিজেকে শেষ করে দেওয়া ভালো। নাইম খুব শান্ত গলায় বলল, দেখো, যা হবার হয়ে গেছে। তখন আমি মাতাল ছিলাম, না বুঝে করে ফেলেছি। এর জন্য তোমার ক্ষতি কেন করবে? তোমার মা বাবার কি হবে ভেবে দেখেছো? তুবা অন্যদিকে তাকিয়ে চুপ করে বসে পড়ে। নাইম বুঝতে পারছে তুবার সাথে অন্যায় করেছে সে। এমনটা সে করতে চায়নি, যদি না বন্ধুরা ওয়াইনের বোতলে উত্তেজক ট্যাবলেটটা না মিশিয়ে দিত। ট্যাবলেট মেশানোর কথা আগে জানলে কখনোই ওয়াইন খেত না সে। আফসোস করতে করতে তুবার হাত ধরে নাইম, মাথা নিচু করে বলল, বিয়ে করা মাই, তবু সুইসাইড করো না। কখনো না, করার হলে তখনই করতাম। নাইম বুঝতে পারে তুবা সব ভুলে গেছে। নাইম তুবার চোখে চোখ রেখে বলে, তখন হয়নি, এখন হবে। আজ তোমাকে বিয়ে করব। আম্মুর তোমাকে অপছন্দ না। বিয়ে করলে তুমি সুখেই থাকবে। আর যদি মনে হয় আমার সাথে থাকবে না, সেপারেশন নেবে, আপত্তি নেই, দিয়ে দেবো। তুবা বলল, একটা ধর্ষককে বিয়ে কখনোই করব না। দেখো তুবা, এই ঘটনা রিনা জানে। ও 5 কান করবে। তুমি তো জানোই, মেয়েরা রেডিও। যা হয় তার ডবল গুজব ছড়ায়। সমাজ এত বাজে, আবার প্রবলেম হবে না, হবে তোমার। কটু কথা শুনতে শুনতে তুমি বেঁচে থেকেও মৃত্যু হয়ে যাবে। সেজন্যই মরে যাওয়াই ভালো। মৃত্যু কখনো সমাধান হতে পারে না। যদি তাই হতো তো আত্মহত্যা মহাপাপ হতো না। তুবা উঠে দাঁড়ায়, দৌড়ে রুম থেকে চলে যেতে চায়। তখন নাইম দৌড়ে গিয়ে তুবাকে আটকায় আর বলল, ভালোভাবে বিয়ের প্রস্তাব দিলাম, না শুনে কাজটা ভালো করলে না। এর শাস্তি তুমি পাবে। জোর করে বিয়ে করবো তোমাকে। তুবা জোর করে বলে। আমার লাশকে বিয়ে করিয়েন। নাইম তুবাকে আবারও থাপ্পড় দেয় আর বলে, মরার কথা তুই বলবি না। তোকে মরতে হলে আমার হাতেই মরতে হবে। নাইমের আম্মু মিসেস রেবেকা বেগম তখনই তুবার ঘরে এসে উপস্থিত হয়। নাইমের উদ্দেশ্য বলল, তোকে জন্ম দিয়ে ভুল করেছি। আম্মু, এটা আমাদের দুজনের বিষয়। তুমি না করিও না প্লিজ। বাড়িটা এখনো তোর বাবার। আমার স্বামীর বাড়িতে বাড়াবাড়ি কিছু হবে আর আমি চুপ করে বসে থাকবো? তো থাকো তোমার বাসায়, তোমাকে নিয়ে অন্য জায়গায় থাকবো। আপনার সাথে কোথাও যাব না। ছাড়ুন আমাকে আপনি। তুবা আবার রেগে কথাটা বলল। নাইম ওর আম্মুর সামনেই তুবাকে বুকের মাঝে চেপে ধরে ফিসফিসিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করো না, নইলে কাল রাতে সিসিটিভি ফুটেজ বের করবো। গোটা দুনিয়া দেখার আগে তোমার বাপ মা দেখবে। তুবার চোখ দুটো নিচের দিকে তাকিয়ে বলল। ছি! নাইম তুবার হাত ধরে বাইরে নিয়ে যেতে চাইলেই তুবার মামি তুবাকে বলল, বাইরে যাস না, তোরা বস, তোদের বিয়ের ব্যবস্থা বাড়িতেই করছি। তুবা প্রথমে না চাইলেও বিয়ে করতে বাধ্য হয়। এত কিছুর পর বাসর রাতে ঢুকে নাইমের থাপ্পড় খেয়ে তুবার ঘৃণা আরো বেড়ে যায়। বিয়ের পরদিন ঘুম থেকে উঠে কোনো রকম শাওয়ার নিয়ে বেরিয়ে আসে তুবা। নাইম তখনও ঘুমিয়ে আছে দেখে দরজা খুলে বাইরে বের হয়। বিয়ের পর নতুন বউয়ের ভেজা চুল, গলায় আদরের চিহ্ন, এ যেন সোনাই সোহাগা। নুরা এসেই তুবাকে বলল। তুবা হঠাৎ গলায় ওড়না দিয়ে ঢেকে দেয় আর মনে মনে ভাবছে, এটা ভালোবাসার চিহ্ন নাকি অত্যাচারের চিহ্ন, তা যদি বুঝতে। মুখে কিছু না বলে মুখ মলিন করে দাঁড়িয়ে থাকে। অতঃপর বলল, আমি হোস্টেলে ফিরে যেতে চাই। প্লিজ আটকাবেন না আপু। তুই এবারের বউ হতে আগে থেকে চাইতিস, আর আজ যখন তোর উদ্দেশ্য সার্থক তখন তুই চলে যেতে চাইছিস। তুবার মামা কথাটা বলল। তুবা মাথা নিচু করে বলল, তখন আপনার ছেলে আমাকে ভালোবাসতো, আমিও তাকে পছন্দ করতাম, কিন্তু এখন তাকে ঘৃণা করি। আর যাকে ঘৃণা করি তার সাথে ঘর করা যায় না, তাও যদি চরিত্র ঠিক থাকতো।
কথাটা বলার সাথে সাথে তুবার চুলের মুঠি ধরে নাইম। ঘুম থেকে উঠে এসেই তুবার চুল ধরে টেনে নিয়ে ঘরে যায়। তুবা ব্যথায় কোকিয়ে ওঠে, তবুও পাষাণের মন গলে না। বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। দরজা বন্ধ করে তুবার হাত ঘুরিয়ে ব্যথা দেয় তুবাকে। তুবা এক হাতের নখ দিয়ে নাইমের গালে আঁচড় দিয়ে বলল, ছোট লোক কোথাকার, লাগছে আমার, ছাড় বলছি। নাইম তুবার মুখ চেপে ধরে বলল, একদম চিল্লাবি না, গলা টিপে মেরে ফেলবো। তোর সাহসে কিভাবে আমার আব্বুর সামনে আমার চরিত্র নিয়ে কথা বলিস? তোর চরিত্র ঠিক আছে তো? আমি কোনো পাপ করিনি। তাহলে শোভনের সাথে তোর খোলামেলা ভিডিও কোত্থেকে আসলো? একদম মিথ্যা অপবাদ দিবেন না, আল্লাহর গজব পড়বে। ধ্বংস হয়ে গেছি শুধু তোকে ভালোবেসে। আর কি চাস তুই? ভালোবাসা মাই ফুট, আপনাকে আমি ঘৃণা করি। বলে তুবা নাইমের মুখে থুতু দেয়। নাইম সাথে সাথে তুবার 2 হাত পেছনের দিকে ঘুরিয়ে মুচড়ে দেয় আর চিৎকার করে বলল, তোকে নিয়ে ঘর করার জন্য বিয়ে করিনি। তোর বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে দিতে আমি বিয়েটা করেছি। কথাটা তুই মাথায় ঢুকিয়ে নে। তুবা কেঁদে ওঠে। এত কষ্ট যে সহ্য করতে পারছে না সে। দিনগুলি ভালোই ছিল, একদম স্বপ্নময়। লুকিয়ে লুকিয়ে তুবার হাসি দেখা, তুবাকে ভয় দেখানো, তুবার ভয় পেয়ে চিৎকার করা, বিশেষ করে তুবার বেনি করা চুল ধরে টানা। তুবার নাকটা খাড়া, উজ্জ্বল শ্যামলা চেহারা, চোখ দুটো গভীর কালো, ঘন চোখের পাপড়ি, ঠোঁট চিকন সরু, ঠোঁটের কোনায় ছোট্ট একটা তিল। সবকিছু মিলিয়ে তুবাকে প্রথম থেকে পছন্দ করতো নাইম, কিন্তু কখনো মনের কথা বলা তো দূরে থাক, সব সময় তুবাকে শাস্তির ব্যবস্থা করে দিত নাইম। বেশিরভাগ খুনসুটি হতো নানুর বাড়িতে, কারণ তখন 2 পরিবার একসাথেই থাকতো। একবার তুবা ঘুমিয়েছিল, তখন তুবার চুলে বেনি গেঁথে বেনিটাকে দড়ি দিয়ে ফ্যানের সাথে বেঁধে রাখে নাইম। তুবা ঘুমিয়ে আছে দেখে তুবার মুখে দূর থেকে জোর করে পানি মারে। তুবা লাফিয়ে ওঠে ঘুম থেকে। উপরে চুল বাঁধা আছে, খেয়াল করেনি। প্রচন্ড ব্যথা পায় মাথায়। নাইম তুবার কান্না দেখে পালিয়ে যায়। তখন মেয়েটার চুলে কয়েকদিন পর্যন্ত ব্যথা ছিল। নাইম অবশ্য এই জন্য অনেকগুলো মারও খেয়েছিল ওর মায়ের কাছে। ফাজিল হবে তাই বলে এমন দুষ্টমি কিনে মানা যায়? কথাগুলো ভেবে তুবা মুচকি হাসে। এরকম ফাজিলের সাথে তার বিয়ে হবে কখনোই ভাবেনি সে। হ্যাঁ, ফাজিল না শয়তান হয়ে গেছে। আগেকার অন্যায়গুলো মেনে নেওয়া যায়, কিন্তু এখনকার অন্যায়গুলো ক্ষমা হয় না। ছাদের এক কোণে ওয়াইনের বোতল হাতে দাঁড়িয়ে আছে নাইম। কয়েক ঢোক গিলে ফেলেছে। নেশা করতে হবে যে, নইলে বউ পেটাবে কিভাবে? আগে থেকে খারাপ পথে পা বাড়িয়েছিল, আর এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে, যদিও বা ভুল বোঝাবুঝি। তুবাকে ছোট থেকেই ভালোবাসতো নাইম। জ্বালাতন করতে করতে কখন যে প্রেমে পড়ে গিয়েছিল নিজেও বুঝতে পারেনি। অথচ আজ ভালোবাসার মানুষকে বউ হিসেবে পেয়েও তাকে কিনা অত্যাচার করতে হচ্ছে। অত্যাচার পাওয়ারই যোগ্য সে, নয়তো কোনো ফ্রেন্ডের সাথে রিলেশন করতে গিয়েছিল সে। নিজেই নিজেকে প্রশ্ন করে নাইম। আর কত মদ গিলবি? নাইমের বাবার ডাকে নাইম পিছে ঘুরে তাকায়। কিছু না বলে নিজ কাজে মন দেয় আবার। নাইমের আব্বু নোমান ইসলাম আবার বললেন, যা করে চলছিস ভালো হচ্ছে না, কিন্তু এভাবে জীবন চলতে পারে না। তুই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে কর। নাইম রাগী দৃষ্টিতে বাবার দিকে তাকায়, এরপর বলে, যা বলেছো বলেছো, এই কথা 2য় বছর না শুনি, নইলে তুবাকে নিয়ে এই বাসে ছেড়ে চলে যাব। নোমান সাহেব এই ভয়টাই পাচ্ছিলেন। না, ছেলেকে আর খেপানো যাবে না, একটা মাত্র ছেলে তার। তাই শান্ত ভঙ্গিতে বললেন, তাহলে বোমাকে নিয়ে ঘুরে আয়। তোর নেক্সট 4 তারিখে কুয়েতে যাবার কথা। জাহাজও ভ্রমণ হয়ে যাবে, সাথে তোদের হানিমুনও। বাবা এসব কথা বলতে লজ্জা লাগে না? আর হ্যাঁ, তুবাকে নিয়ে যাবো নেক্সট বার। তুবাকে একা রেখে কখনোই যাব না। আর কথাটা মাথায় ঢুকিয়ে নাও। নোমান সাহেব আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নামা শুরু করে। একটা মাত্র ছেলে, অথচ বাবাকে সম্মান পর্যন্ত করে না। নিচে নেমে তুবাকে ডাকে। তুবা ঘর থেকে বেরিয়ে আসলে নোমান সাহেব বললেন, তোর বাসায় সবকিছু জানিয়েছি, ওরা আসলে যা সিদ্ধান্ত নিবে তাই হবে। উপর থেকে নাইম চিৎকার করে বলল, আমার স্ত্রীর সিদ্ধান্ত আমি নেব। অন্য কেউ মাথা ঘামালে মাথা আলাদা করে দেব। নাইমের আম্মু রেহেনা খাতুন বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত খারাপ ব্যবহার করছিস কেন তুই? হ্যাঁ, হয়ে গেছে। সেটা শান্ত হবে ওরে খুন করার পর।
তবে খুন করব ধীরে ধীরে, একদিনে না। তুবার দিকে হাত দেখিয়ে বলল নাইম। যা খুশি কর, চিল্লাচিল্লি করিস না নাইম। আমরাও সমাজে বাস করি, সমাজের মানুষ আমাদের খারাপ বলবে। মায়ের কথায় কথা না বাড়িয়ে নাইম হন করে ঘরে ঢুকে যায়। তুবাকে ওর মামি বলল, সারাদিন কিছুই খাসনি, এইভাবে কয়দিন না খেয়ে থাকবি? তুবা মামির দিকে তাকিয়ে বলল, খাবার ইচ্ছে নেই। বলে নিচের রুমে গিয়ে শুয়ে থাকে। তুবা পাশ ঘুরতেই দেখলো নাইম দাঁড়িয়ে আছে। তুবা তাড়াতাড়ি উঠে বসে, ভয় পেয়ে গেছে এক প্রকার। নাইম এসেই তুবার চুলগুলো টান দিয়ে ধরে তুবার মাথাটা নিজের কাছে নিয়ে আসে আর বলে, না খেয়ে মরতে দেবো না তোকে, খাইয়ে দাইয়ে সময় মতো সারা জীবন কষ্ট দিয়ে মারবো তোকে। খাবো না আমি, ছাড়ুন আমাকে, লাগছে আমার। তুবা মুখ ফাঁকা করে। কথা বলার সময় মুখের মাঝে স্যান্ডউইচ ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে বলল, কথা না বলে তাড়াতাড়ি গেল। তুবা অনেক কষ্টে মুখের খাবার শেষ করে। শেষ হওয়া মাত্র তুবাকে ডাইনিংয়ে টেনে নিয়ে আসে। জোর করে চেয়ারে বসিয়ে নিজেও তুবার পাশে বসে। ডিম্পোজ পরোটা তুবার মুখে ঢুকিয়ে দেয়। তুবাও অশান্তির হাত থেকে বাঁচতে সব খেয়ে নেয়। খাওয়া শেষ হতেই নাইম উঠে যায়। তুবা চেয়ারে বসে বসে কাঁদতে শুরু করে। একদিন তুবার খুব শখ হয়েছিল রান্না করার। ভুলবশত তুবার হাত পুড়ে গিয়েছিল। সাথে সাথে নাইম তুবার হাত মুখে নিয়ে চুমু দিয়েছিল, যেন তুবার চেয়ে নাইমকেই বেশি লেগেছিল। অথচ আজ সেই নাইম মারতেও দ্বিধা করে না। পুরনো অতীত মনে করে তুবার কান্নার পরিমাণ বেড়ে যায়। এভাবে প্রতিদিন ধুকে ধুকে মরার কি দরকার, একেবারে মরে যাওয়াই তো ভালো। হঠাৎ তুবা ওর খোলা পিঠে ঠান্ডা হাতের স্পর্শ পেল। তুবা পিছনে ঘুরে তাকাতেই নাইম তুবাকে পাজা কোলে করে তুলে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। তুবাকে বেডের উপর বসিয়ে ঘরের দরজা লাগিয়ে আসে নাইম। তুবার সামনে এসে বসলো নাইম। এরপর বলল, কি অন্যায় করেছিলাম যে আমাকে ধোকা দিলে তুমি? তুবা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, জানোয়ার আপনি, মানুষ নন। সাথে সাথে তুবার গালে আবারও থাপ্পড় দেয় নাইম। হ্যাঁ, আমি জানোয়ার, তোকে ভালোবেসে জানোয়ার হয়ে গেছি আমি। পকেট থেকে সিগারেট আর লাইট বের করে। একসাথে 3টা সিগারেট ধরায়। সবগুলো একসাথে টানে আর ধোঁয়াগুলো তুবার মুখে ছাড়ে। তুবার সিগারেট গন্ধ সহ্য হয় না, কাশি উঠে যায়। তবুও নাইম একে একে 1 ডজন সিগারেট টানে আর তুবার শাস্তির ব্যবস্থা করে। একসময় কাশতে কাশতে অস্থির হয়ে পড়ে। তখন নাইম সিগারেট খাওয়া বন্ধ করে। ততক্ষণে তুবার অবস্থা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে খুব। ভোরে ঘুম থেকে ওঠে তুবা, দেখে নাইম ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতের কথা মনে পড়ে, যেমন কষ্টও দেয় তেমন যত্নও করে। যখন শ্বাসকষ্ট উঠে হাঁপাচ্ছিল তখন নাইমই ওর সেবা করে। তুবা নাইমকে ঠেলে উঠে পড়ে। ভালো লাগে না এই ছেলেকে, যার জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে তাকে। ভালো লাগার কথাও না, মনে হচ্ছে পালিয়ে যেতে পারলে ও বেঁচে যায়। তুবা ওঠা মাত্রই নাইম তুবাকে কাছে টেনে নেয়, চুলের মুঠি ধরে বলল, শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট দিয়ে মারবো তোকে। তুবা চোখ বন্ধ করে কাঁদতে থাকে। নাইম চুল ছেড়ে দেয়। তুবা তখন বলে, কিসের শাস্তি দিচ্ছেন? আমি কোনো অন্যায় করিনি, প্লিজ আমাকে মুক্তি দিন। আমি চলে যেতে চাই আপনার জীবন থেকে। মনে পড়ে না সেদিনগুলোর কথা? হ্যাঁ পরে, আপনি ধোকা না দিলে আজ এত খারাপ দিন দেখতে হতো না আমাকে। আমি ধোকা দিয়েছি নাকি তুই? ভালোবাসতাম খুব, কিন্তু এঙ্গেজমেন্ট করে বিদেশে চলে গিয়েছিলেন, ভুলে গেছেন? আমার এঙ্গেজমেন্ট কবে হয়েছিল রে? মিথ্যা দোষারোপ করছিস। তাহলে? তুবা চুপ হয়ে যায়। নাইম মিথ্যে বলে না, তাহলে কি তাকে ধোকা দেওয়া হয়েছিল? যেন নাইমের জীবন থেকে সরে যায়। তুবাকে চুপ থাকতে দেখে নাইম বলে, চুপ করে আছিস কেন? তুই নিজে দোষ থাকতে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছিস, তাই না? না, আমি যা শুনেছি সেটাই বলেছি মাত্র। তুমি আমার সাথে সব সময় দুষ্টুমি করতে আর বকা খেতে। আমি খুব এনজয় করতাম। সম্পর্কটা ছিলই ঝগড়া করার। জানো, যখন থেকে বুঝতে শিখি তখন থেকেই তোমার প্রেমে পড়েছিলাম। নাইম চোখ বন্ধ করে ভাবতে থাকে হারানো দিনের কথাগুলো। একবার তুবাকে একা পেয়ে তুবার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় নাইম। তুবা ভয়ে কাঁপছিল নাইমকে দেখে। নাইম তুবার গলায় আলতো স্পর্শ করে বলেছিল, আবার পড়ি,
আমি তোকে কখনোই কষ্ট দেব না আর। আজকে থেকে শুধু ভালোবাসবো। তুবা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর খেয়াল করে কেউ কথা বলছে না। চোখ খুলে দেখে কেউ নেই সামনে। তুবা আশেপাশে তাকায়, ভাবছিল তুবাকে হয়তো কিস করবে। সত্যি কি নাইম এসেছিল? এমন ধাঁধা মনের মাঝে ঢুকে যায়। তখন গেটের নক করার শব্দ শুনতে পায়। নাইম ঢুকে বলে, কি রে, কি এত ভাবছিস? তুমি কি একটু আগে রুমে এসেছিলে? জেগে থেকে স্বপ্ন দেখছিস মানে? নাকি অনেক কিছু আশা করছিস মনে মনে? কি আশা করব, আজব তো। নাইম হুট করে তুবার কপালে কিস করে বলে, আমি তোকে বিয়ে করতে চাই। তুবা যেন আকাশ থেকে পড়ে। কিছুক্ষণ ভেবে বলে, পাগল হয়ে গেলে তুমি? এত কম বয়সে কে তোমার বিয়ে দিবে শুনি? কোথায় কম বয়স? আমি এবার এইচএসে দিয়েছি, আর তুই এইটে পড়িস। যাও গিয়ে মামাকে বলো, লাথি দিয়ে বিয়ের ভূত দূর করে দিবে। তোর মামাকে কেন বলা লাগবে? তুই রাজি থাকলেই হবে। তুই কি আমাকে ভালোবাসিস না বল? এভাবে বিয়ে হয় না। তুমি এমন পাগলামি করো কিসের জন্য? তুই বিয়ে করবি কিনা সেটা বল আগে। তুবা অনেকক্ষণ চুপ থেকে বলল, কিভাবে? চল আমার সাথে। তুবার হাত ধরে টেনে নিয়ে বাইরে আসে নাইম। একটা রিক্সা ঠিক করে নেয়। তুবা যেন আজ অজানার উদ্দেশ্যে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে রিক্সা এসে থামে। একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসে। ওনাকে নাইম চাচ্চু বলে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তুবাকে নিয়ে ওনার বাসায় ঢুকে। উনি তুবার দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। নাইম ওনাকে বলে, আমার ফুপির মেয়ে, ওকে বিয়ে করতে চাই, নইলে ওকে অন্যের সাথে বিয়ে দিয়ে দেবো। উনি নাইমকে অনেক বুঝালেন যে তোমার বিয়ের বয়স এখনো হয়নি। কিন্তু নাইম বলে, বিয়ের জন্য আমার বয়স লাগে নাকি? ওরে বিয়ে করতে চাই, কারণ ওরে আমি হারাতে চাই না কখনো। আর একটা মেয়ের বিয়ের জন্য ইসলামী দৃষ্টিতে বয়স লাগে না। তোমার বাবা যদি রাগ করে তখন কি করবে? কিছুই হবে না, দেখিন, ওনার বোনেরই তো মেয়ে। অতপর নাইমের পাতানো চাচ্চু বাধ্য হয়ে ওদের বিয়ে পড়িয়ে দেয় সেদিন। নাইম দীর্ঘশ্বাস ফেলে আর বলে, বিয়ের কথা মনে পড়ে তোমার? হুম। সেদিন তোমাকে জোরপূর্বক কাছে টেনে নিয়েছিলাম। সেটা তো কোনো পাপ ছিল না তোমার। বিয়ে করাবো তুমি আমার। অনেক আগে থেকেই তুমি আমার বৈধ স্ত্রী। তোমার রাগ অনেক কমে আসে নাইমের উপর থেকে। সত্যি তো, অল্প বয়সে আবেগের বশে চাচ্চুর পরিবারের সামনে কবুল বলে বিয়ে পড়েছিল সে। তাহলে তো ওদের মাঝে কোনো পাপ কাজ হয়নি। কিসের জন্য তাহলে নাইমের উপর রাগ করে আছে সে? দিনগুলো কাটছিল বেশ। মৌখিক বিয়ের পর থেকে নাইম তুবাকে বউ ভাবা শুরু করে, কিন্তু ওভাবে কখন কাছে যাওয়া হয়নি। দুজনেরই কি লজ্জা লাগতো একে অপরকে দেখে। লুকোচুরি খেলার মতো একে অপরের চোখাচোখি হলেই লজ্জায় লাল হয়ে যেত। একটা মাস এভাবেই পার হয়ে যায়। তুবার দাদু মারা যায়। তুবাকে বাধ্য হয়ে দাদুর বাড়ি যেতে হয়। শেষবার তুবা নাইমের দিকে তাকালো। নাইম ঠোঁটের ইশারায় চুমু ছেড়ে দেয়। তুবা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পর তুবার চোখ দিয়ে অঝরে পানি ঝরা শুরু করে। কেন জানি তুবার খুব খারাপ লাগছিল। হয়তো নাইমের সাথে আর কখনো দেখা হবে না, এই ভয় মনের ভেতর চেপে রেখে দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদিন পর নাইমের আব্বু নোমান সাহেব নাইমকে ডেকে ছাদে নিয়ে গেলেন। মুখটা একদম গম্ভীর করে রেখেছেন। নাইম ভয় ভয় জিজ্ঞেস করে, কিছু হয়েছে নাকি? এমন চিন্তিত দেখাচ্ছে কেন? একটা ঝামেলা হয়ে গেছে গ্রামে, কিভাবে যে কথাগুলো বলি। চিন্তা হচ্ছে, বলে ফেলো তাড়াতাড়ি। আমি বাবা হিসেবে বুঝি, তবাকে তুই পছন্দ করিস, তাই বলে একটা চরিত্রহীনা মেয়েকে তুই ছি 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 নাইম। নাইম চিৎকার করে বলে, ও চরিত্রহীনা নয়। নিজের বোনের মেয়েকে এত নিজ কথা তুমি বলতে পারলে? গ্রামের সবাই জানে, পারলে ওর গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে আসিস। ও একটা ছেলে, কি যেন নাম? ও হ্যাঁ, শুভ। এর সাথে এক রুমে ধরা পড়েছে, কি বিশ্রী অবস্থায়। ছি 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 নাইম, বোনের মেয়ে বলতেও লজ্জা লাগে রে। কি মিথ্যা বলছো তুমি? তোমার কথা আমি বিশ্বাস করি না। একটা ছবি দেখায় নাইমকে, যেখানে তুবা অন্য ছেলের সাথে খারাপভাবে জড়িয়ে শুয়ে আছে। নাইম ছবিটা দেখা মাত্র ছাদের উপর বসে পড়ে। জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। প্রতিটি কথায় তুবার উপর রাগ দেখিয়ে চিল্লাচ্ছিল। তখন নোমান সাহেব বললেন, তোমার সবকিছু থেকে মুক্ত হওয়ার প্রয়োজন। তুমি হায়ার এডুকেশনের জন্য বিদেশে চলে যাও। ওখানে গেলে ওই পাপী মেয়েকে ভুলে থাকতে পারবে।
হ্যাঁ, তাই যাব। বাইরে গিয়ে মেয়েদের নিয়ে ইচ্ছে মতো ফুর্তি করব। বলে হনহনিয়ে নিচে নেমে আসে নাইম। এসে ঘরের দরজা লাগিয়ে দেয়। কয়েকটা দিন পর নাইম সত্যি বিদেশে চলে যায়। তুবার উপর শত রাগ বুকে চেপে নাইম আবার তুবার গলা চেপে ধরে, জোর করে বলে, কেন তুই শোভনের পিছনে গিয়েছিলি? তুই একবার বললে কি তোর চাহিদা পূরণ করতে পারতাম না? তুবা নাইমের গালে থাপ্পড় মেরে দেয়। অনেক হয়েছে নাইম, আমার চরিত্র নিয়ে টানাটানি করবে না তুমি। নাইম আরো শক্ত করে তুবার গলা চেপে ধরে। তুবার কষ্টের দম বন্ধ হয়ে আসছে, কিছুই বলতে পারছে না তুবা। নাইম জোরে করে বলে, তাহলে গোটা গ্রামের লোক কি ভুল দেখেছিল, নাকি আমি ভুল দেখেছিলাম? তুই ওই শোভনের বুকে নগ্ন হয়ে শুয়ে আছিস সেটা? তুবা এতক্ষণ নাইমের থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এমন কথা শোনার পর হাত পা একদম ছেড়ে দেয়, চোখটাও বন্ধ করে ফেলে। নাইম বুঝতে পারে তুবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তাই গলা ছেড়ে দেয়। তুবা অনেক কষ্টে একটা কথা বলে, যে লোক যাচাই না করে অন্যের কথা বিশ্বাস করে সে কখনোই সুখী হতে পারে না। মিথ্যা অপবাদ কেউ দিল আর সেটা যাচাই না করে অন্যায় করেছো তুমি, এর শাস্তি তুমি অবশ্যই পাবে একদিন। নাইম একটু ভীত হয়ে উঠে বসে। সত্যি তো, সেদিন একটা ছবি দেখে যাচাই না করে চলে গিয়েছিল সে। তাহলে কি তুবা সম্পূর্ণ নির্দোষ, নাকি নিজের দোষ ঢাকতে এমন কথা বলছে সে? সত্যি তুই কোনো পরপুরুষের সাথে থাকিসনি? ছি, তুমি আমাকে কখনো ভালোবাসোনি, বাসলে মিথ্যা অপবাদ বিশ্বাস করতে না। তুই গ্রামে গিয়ে কোনো অঘটন ঘটাসনি? আমি তখন কত ছোট ছিলাম, ভুলে গেছো? ওই বয়সেই যদি অঘটন ঘটাই তাহলে এতদিন থেকে দেখছো আমাকে, এই বয়সেও নিশ্চয়ই খারাপ কাজ করে বেড়াই। তাহলে আমাকে যা বলা হয়েছিল সব কি মিথ্যা ছিল? কে বলেছে? নাইম বলতে গিয়েও বলল না, আগে বাবার সাথে কথা বলা দরকার। আচ্ছা আপু, তুমি কি আমাকে ডিভোর্স দিতে পারবে? নাইমের কথা শুনে নোমান সাহেবের মাথায় রক্ত উঠে যায়। প্রচুর পরিমাণে রেগে গিয়ে বলল, তুই আমার একটা মাত্র ছেলে বলে যা মুখে আসবে তাই বলবি নাকি? আর একটাও বাজে কথা বলবি না তুই আমাকে। তুমি যদি আমাকে না ছেড়ে যেতে পারো তাহলে তোমাকে ডিভোর্স দিতে বলো কোন সাহসে? তোবার মতো মেয়েকে এবারের বউ হিসেবে কখনো মানবো না আমি। তাই বুঝি তোমার উপর মিথ্যা অপবাদ আরোপ করছিল তখন? হ্যাঁ করেছিলাম। একটা অবৈধ মেয়েকে ছেলের বউ করা যায় না নাইম। নিজের বোনের মেয়েকে অবৈধ বলতে লজ্জা লাগে না তোমার? ও তোর ফুফুর আপন মেয়ে না, তোর ফুফু একটা জারজ মেয়েকে মানুষ করেছে। তুবা এই কথাটা শুনে মাথা ঘুরে পড়ে যায়। এতদিন যাকে মা বলে জেনে এসেছে সে কিনা তার মা নয়। নাইম আওয়াজ শুনে ঘরের দিকে ছুটে আসে। এসে তুবাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। কথাটা নিজেও হজম করতে পারছে না, কিন্তু কিভাবে সম্ভব এসব? কিছু না ভেবে পেয়ে তুবাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে নাইম। হাজার হোক, মেয়েটাকে একসময় খুব ভালোবাসতো, এখনো হয়তো ভালোবাসে। নইলে তুবার উপর যতই অত্যাচার করুক না কেন, তুবাকে কষ্ট দিয়ে নিজেই কষ্ট পায় কেন? কিছুক্ষণ পর তুবার জ্ঞান ফিরে আসে, উঠে বসে নাইমের হাত ধরে বলল, সত্যিই কি আমি জারজ? মামা এভাবে বলতে পারলো? যা হোক, তুমি আমার সাথে যাবে। কোথায়? যদি বলি জাহান্নামে তাহলে তুমি যাবে। আচ্ছা যাব, কিন্তু এই বাসার যখনই লোকেদের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই। যাদের মিথ্যে কথায় আমি আমার বিবাহিতা স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলাম, অন্তত তাদের সাথে থাকার কোনো আমার দরকার নেই। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলুন, আমি আর বাঁচতে চাই না, চাই না বাঁচতে। নাইম তুবার কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করার পর আদর করতে শুরু করে। এতটা আদর যে তুবা কিছুটা সময় নাইমের ভালোবাসার ছোঁয়াতে হারিয়ে যায়। তুবা কিছুক্ষণ পর খেয়াল করে নাইমের বুকে মাথা দিয়ে শুয়ে আছে সে। নাইমের উপর সব রাগ ঝরে পড়ে। এই প্রথম ভালোবেসে নাইম ওকে কাছে টেনে নিয়েছিল। ভালোবাসার মানুষ যদি কাছে ডাকে, তার ডাকে সাড়া না দিক কি থাকা যায়? মুখে একটু মুচকি হাসির ছোঁয়া। নাইম তুবার মুখে আলতো পরশ দিয়ে বলল, এখন তোমাকে বেশ সুন্দরী লাগছে। তুবা চোখ নামিয়ে নেয়। নাইমকে যে সেও ভালোবাসে। দীর্ঘদিন অপেক্ষার পর নাইম ওর কাছে ধরা দিয়েছে।
কিন্তু ধরে রাখতে পারবে তো? পরক্ষণেই মনটা খারাপ হয়ে যায়, বিষণ্ণতার ছাপ চোখে মুখে ফুটে ওঠে। নাইম তুবাকে জিজ্ঞেস করে, হঠাৎ আবার কি হলো তোমার? আমি কার মেয়ে নাইম? ভুলে যাও, তুমি আমার স্ত্রী। আর কোনো পরিচয় লাগবে তোমার? যদি লাগে তাহলে তুমি তুবা, এটাই তোমার পরিচয়। তবুও নাইম তুবার মুখে হাত দেয়, আর কথা বাড়িও না, ইশারায় বুঝিয়ে দেয়। ছোটবেলার দুষ্টুমিগুলো মন কেড়ে নিত, একটা পিচ্চি মেয়ের মুখের হাসি হৃদয় জুড়িয়ে দিত। মেয়েটা আজ বড় হয়ে গেছে, তার মায়াবী চোখের দিকে তাকিয়ে হারিয়ে যেতে ইচ্ছে হয়, কিন্তু ও অপরাধী জানার পর শুধু ওকে কষ্ট দিয়ে মারতে ইচ্ছে হতো। আর যখন জানতে পারি প্রিয়তমা সম্পূর্ণ নির্দোষ, তখন প্রিয়তমার প্রতি ভালোবাসা বেড়ে যায়। এটাই হয়তো মানুষের মন, ক্ষণে ক্ষণে বদলে যায়। হঠাৎ তুবার হাতের ছোঁয়ায় নাইমের খেয়াল ফিরে আসে। কি সব ভাবছিল ভেবে মুস্কি হাসে। তুবাকে বলল, রেডি হয়ে নাও, এই বাসাতে আজই তোমার শেষ দিন। তুমি তাদের একমাত্র সন্তান, যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, কারণ বাবা মিথ্যাবাদী। যদি তোমার বাবার বলা কথাগুলো সত্য হতো তাহলে কি আমায় মেনে নিতে? নাইম রাগে তুবার গলা চেপে ধরে আর বলে, এরকম হলে তোমাকে মেরেই ফেলতাম। তুবার গলাটা ছেড়ে দেয়। তুবাকে রেডি হতে বলে নাইম ঘর থেকে বেরিয়ে আসে। মাকে ছেড়ে চলে যেতে পারবি? নাইমের মায়ের কথায় নাইম পিছু ফিরে যায়। যেতে তো হবেই। তুই যে তুবাকে এত ভালোবাসতিস, আগে বলিসনি কেন? বললে কি করতে? বাবার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে কি তুবাকে মেরেই ফেলতে? বিয়ে তো করিয়ে দিতে পারতাম। তুবাকে কি এখন আমি বিয়ে করেছি, নাকি 5 বছর আগে বিয়ে করেছি? বাবা সে বিয়ের কথা জানার পর তুবাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আর সম্পূর্ণ ব্যাপার তোমার কাছ থেকে চেপে রেখেছে। নইলে তোমরা তুবাকে আপুর বিয়েতে দাওয়াত দিতে না, তোমার সাথে দেখা হতো না, আর বিয়ে তো দূরেই ছিল। কিছুক্ষণ অবাক হয়ে কথা শুনে নাইমের আম্মু পরক্ষণেই বলে, তাহলে যাওয়ার আগে আমাকেও নিয়ে যাস। আগে ওকে নিয়ে যাই, তুমি যাওয়ার হলে পরে যেও। এখন প্লিজ মন খারাপ করো না। তুবাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে নাইম গন্তব্য বন্ধুর বাসায়। সবকিছু ঠিকঠাক করে তুবাকে নিয়ে বাইরে চলে যাবে। গাড়ি থেকে নামার সময় তুবার নাম ধরে কেউ ডাকে। তুবা পেছনে ফিরে তাকাতে দেখে শোভন। তুবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে নাইম জিজ্ঞেস করে, উনি কে? তুবা ভয়ে ভয়ে বলে, ক্লাসমেট। ততক্ষণে ছেলেটা কাছে চলে আসে। এসেই নাইমের উদ্দেশ্যে বলে, আপনাকে ঠিক চিনলাম না, কে আপনি? নাইম ভ্রুকুচকে বলে, আপনি তুবাকে কিভাবে চেনেন? আরে আমি শোভন, ওর বয়ফ্রেন্ড। ওর বাসায় তো আমাদের বিয়ের কথা পাকা করে রেখেছি। নাইম তুবার দিকে তাকালো। তুবা ভয়ে চুপসে গেছে। নাইম তুবার গালে জোরে করে থাপ্পড় দেয়। তুবার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মাথা নিচু করে অঝরে কাঁদছে মেয়েটা। এতটা অবিশ্বাস নিয়ে কি ঘর করা যায়? তুবাকে আবারও নিজের বাসায় এনে ইচ্ছে মতো আঘাত করে নাইম। কারণ একটাই, ছবিতে দেখা শোভন আর এই শোভন পুরোপুরি দেখতে একই রকম। তুবা যতবার কিছুই জানে না বলছে, ততবারই নাইম তুবাকে চড়থাপ্পড় এমনকি ঘুষি পর্যন্ত মেরেছে। মারের চোটে মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছিল এতক্ষণ। জ্ঞান ফিরে আসা মাত্র কিছুক্ষণ আগের ঘটনা নিয়ে কাঁদতে শুরু করে তুবা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। কিন্তু এই বৃষ্টি তুবার হৃদয় ছুঁচ্ছে না। বজ্রপাতের শব্দেও ভয় লাগছে না, শুধু বুকের মাঝে হাহাকার বয়ে চলেছে। কিভাবে একটা মানুষ এত নির্দয়ভাবে মারতে পারে? অনেকটা কষ্ট করে তুবা উঠে দাঁড়ায়। আয়নার সামনে নিজেকে একবার দেখে নেয়। গালে থাপ্পড় দেওয়ার জন্য রক্ত জমাট বেঁধে গেছে। নাকের নিচে রক্ত জমে আছে, হাতে কালশিটে পড়েছে কালো হয়ে। গলাতে কামড়ে দেওয়ার দাগ, গায়ের রং পর্যন্ত বিবর্ণ হয়ে গেছে। এভাবে কি একটা মানুষ বাঁচতে পারে? কষ্ট করে বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। গায়ে পানি পড়াতে জ্বলছে শরীরটা। তারপরও গোসল সেরে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। জায়নামাজ বিছিয়ে নামাজ শেষ করে কোরআন শরীফ পড়ে একটু। কিছুক্ষণ পড়ার পর নিজেকে আর ধরে রাখতে পারে না। কান্নার জল গড়িয়ে পড়ছে। স্বামীর অবিশ্বাস নিয়ে কিভাবে সে ঘর করবে? কিছুক্ষণের মাঝে নাইম ঘরে ঢুকেই তুবাকে মুখ খারাপ করে গালি দিয়ে বলে, তোর মতো কখনো নামাজ হবে না, পবিত্র কোরআন শরীফ তোর হাতেও রাখা যাবে না। বলে তুবার সামনে থেকে কেড়ে নেয় নাইম। তুবা শুধু একবার বলল, আমি সজ্ঞানে কখনো পাপ করিনি নাইম।
তাহলে কি অজ্ঞান হয়ে শোভনের বিছানায় গিয়েছিলি? আম্মু শুধু শোভনের সাথে বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু বিশ্বাস করো আমি ওকে মোটেও পছন্দ করতাম না। তাহলে ওর বিছানায় গিয়েছিলি কেন? নাইম প্লিজ বিশ্বাস করো আমাকে। তোকে বিশ্বাস করা আর পতিতা যদি বলে সে নিষ্পাপ, তাহলে একই কথা হবে। তুবা শুধু উচ্চারণ করে। ছি, অন্যদিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় তুবা। ঘৃণা হচ্ছে তার, খুব ঘৃণা হচ্ছে নিজেকে, ঘৃণা হচ্ছে নাইমকে, যে কিনা অন্যের কথা বেশি বিশ্বাস করে। তুবা উঠে দাঁড়ায়, ঘর থেকে বেরিয়ে যেতে লাগলে নাইম পায়ে পাড়া দেয়। এতে তুবা পা পিছলে পড়ে যায়, মাথাটা কেটে গিয়ে ব্লাড বের হতে শুরু করে। নাইম তুবাকে ওভাবেই ফেলে রেখে বেরিয়ে যায়। আবার নিচে নেমে দেখে ফুপু দাঁড়িয়ে আছে, দেখেও না দেখার ভান করে বেরিয়ে যায় বাসা থেকে। তুবার আম্মু তুবাকে নিয়ে হসপিটালে আসে। মেয়েটা নিজের না হলেও বড্ড আদরের। এই বাসাতে এসে মেয়েটাকে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে দেখে মায়ের চোখে জল গড়িয়ে পড়ে। 24 ঘন্টা পর তুবার জ্ঞান ফিরে আসে, মাথায় 5টা সেলাই পড়েছে, অনেকটাই কেটে গিয়েছিল। এতক্ষণ ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, নইলে কাটা জায়গাগুলোতে অনেক পেইন হতো। জ্ঞান ফিরে মায়ের হাত বুকে জড়িয়ে কান্না করছে মেয়েটা। তুবার আম্মু তুবার মাথায় হাত রেখে বলল, নাইম যতই খারাপ হোক তুমি ওর সংসারেই থেকো, তুমি ওকে সহ্য করে নিও, কারণ ও তোমার স্বামী। তুমি যদি ওকে ছেড়ে যেতেও চাও তাহলে সমাজ তোমাকে খারাপ বলবে। মেয়েরা স্বামীর ঘরে ঢুকে বউ হয়ে আর বের হয় লাশ হয়ে। যদিও তুমি অনেক ভালো একটা মেয়ে, তবুও কপালে দোষ পড়লে তোমাকে নিয়ে বাজে কথা বলতে খারাপ মানুষদের বাঁধবে না। সমাজ কি বললো সেটাই দেখবে আম্মু, আমার সুখটাও কি দেখবে না? নাইম, ও ওর ভুল বুঝতে পারবে, দেখো তখন তুমি অনেক সুখী হবে। তুবা চোখ বন্ধ করে অনুভব করে সমাজের নির্মমতা, কিছুই করার নেই তার, মেনে নিতেই হবে। যদি তুমি নীরবে সহ্য করো স্বামীর অত্যাচার, হবে না কবু দ্বন্দ্ব, বিন্দাস করিতে পারিবে সংসার। নারী যদি তুমি হও স্পষ্টবাদী, কারো অন্যায়ের প্রতিবাদ, পাবে না কো সুখ, লেগে রবে সারাক্ষণ ঝগড়া বিবাদ। হবে ছোট সমাজের কাছে তুমিই হবে খারাপ, নিজের মাতা পিতা পর্যন্ত তোমায় করবে দোষারোপ। আফসোস, কেউ শুনবে না তোমার আর্তনাদ, চোখ বন্ধ করে সব সহ্য করাই তোমার কাজ। তোমার নেই কোনো অস্তিত্ব, নেই অধিকার, মাথা নিচু করে বাঁচার তুমি দাবিদার। তুবার মুখে এমন কড়া কথাগুলো শুনে তুবার আম্মু বলল, তুমি নাইমের সাথেই থাকতে বাধ্য, কারণ তুমি আর একা নও, তোমার মাঝে তুমি বহন করছো আরেকটা প্রাণের অস্তিত্ব। মায়ের কথা শুনে নিজ অজান্তেই পেটে হাত দেয় তুবা। সত্যিই তো সে মা হবে, বিশ্বাস করতে পারছে না, কিন্তু নাইম যদি ওকে মেনে না নেয়। সত্যি যাচাই ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো নাইম। আজ তোমাকে কিছু কথা বলি যেগুলো কেউ কখনো জানে না। নাইমের আম্মু নাইমের উদ্দেশ্যে কথাগুলো বলে। বলে ফেলো, আমি শুনছি। তুবাকে তুমি ভালোবাসতে আমি বুঝিনি, বিয়ে করেছিলে তাও বুঝিনি, কেন বিদেশে গিয়েছিলে তাও বুঝিনি। আমি তো তোমার মা হবারই যোগ্য না, তবে কিছু গোপন কথা জানি যা প্রকাশ করা জরুরি। যখন তুবা তোমার ফুপির গর্ভে মাত্র 1 মাস, তখন তুবার আব্বু গুলি খেয়ে মারা যায়। তুহা মানসিক আঘাতে ঘরবন্দি হয়ে গিয়েছিল, কারণ ওরা বিয়েটাই করেছিল লুকিয়ে, কারো কাছে বিয়ের কথা প্রকাশ করতে পারেনি। বাচ্চার কথা কিভাবে প্রকাশ করবে, তাও যখন হাজবেন্ড আর দুনিয়ায় নেই তখন। আমি বুঝে গেলাম মেয়ে হিসেবে লুকোনোর চেষ্টা করেও লাভ হয়নি। 7 মাস পর ধরা পড়ে যায়। তোমার বাবা তুহাকে ইচ্ছে মতো পেটায়, তুহা অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে আমরা হসপিটালে নিয়ে যাই। তুবাকে অপরিপক্কভাবে জন্ম দিয়ে তোহার মৃত্যু হয়। তুবা তোমার ফুপিরই মেয়ে, তবে বড় ফুপি নয়, ছোট ফুপির মেয়ে, যে ছোট ফুপিকে তুমি চেনোই না। তুবাকে তোমার বড় ফুপি নিজের মেয়ের মতোই লালন পালন করেছে, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। তবে তোমার বাবা কখনো তুবাকে মেনে নিতে পারেনি। তার ধারণা
তুবার জন্যই নিজ বোনকে হত্যা করেছে সে। তুমি এসব কি বলছো? একজন ভাই কিভাবে তার বোনকে হত্যা করেছে? ঠিক যেভাবে তুমি তুবাকে পিটিয়েছ সেভাবেই। তুবা মরলে মরে যাক, অন্তত তুবার পেটের বাচ্চাকে তো আর কেউ জারজ বলবে না। নাইম যেমন অবাক হয়ে যায় তেমন খুশিও হয়। হাজার হোক সে বাবা হতে চলেছে, তবুও মাকে জিজ্ঞেস করে, তুবা এখন কেমন আছে? ওকে তুই যেভাবে মেরেছিস তাতে ওর যেমন থাকার কথা ও তেমনই আছে। ও যেমন অন্যায় করেছে ওর শাস্তিও দিয়েছে আম্মু। হেতোকে বড় করে দেখার মতো কি হয়েছে? একবারও কি যাচাই করেছিলিস? সত্যিটা কি জানার চেষ্টা করেছিলি? সত্য কি বলো? তুবাকে তোমার বাবা অবৈধ মেয়ে ভাবে, তাই উনি কখনো চায়নি তুবা তোমার বউ হোক। যখন তোমার চাচ্চু বিয়ের কথা তোমার বাবাকে বলে, তখনই তোমার বাবা তুবাকে সরানোর চেষ্টা করে, যার ফলে তুবাকে এই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তুবাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। তুবা ঘুমিয়ে পড়লে ওর ঘরে একটা ছেলেকে ঢুকিয়ে দেয়, কিছু ছবি তোলে, আর মেয়েটাকে বানায় চরিত্রহীনা। শুধুমাত্র তোমার চোখে, অন্য কেউ এই ঘটনা জানে না। বিনিময়ে শোভন নামে ছেলেটার সাথে তুবার বিয়ে ঠিক করে রাখে তোমার বাবা, কারণ ঘটনার জানাজানি হয়ে গেলে সম্মান চলে যেত ওনার। তাই চুপিচাপে ঘটনা ধামাচাপা দেন উনি। তুবার বাবা মা নিজেদের সম্মান রক্ষার্থে বিয়েতে রাজি হয়ে যায়। বিয়েও ঠিক করে তুবার অনার্স শেষ করার পর, কারণ তুবা তখন অনেক ছোট ছিল। অত ছোট মেয়েকে বিয়ে দিলে কেস হয়ে যেত তখন। তুবা ওইসব ঘটনার কিছুই জানতো না, তোমার বাবাই বলতে নিষেধ করে দিয়েছিল। তুবাকে বেশি খাটালে সব সত্যি বেরিয়ে যেত কিনা সেটার ভয়ে। বিয়ে ঠিক করার কথা তুবা জানতো না। তুবার ঘুম ভাঙলে ওকে বলা হলো, তুমি লুসি নামের মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করেছো। এতেই ওর মনের মধ্যে তোমার জন্য ঘৃণা তৈরি হয়, সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করে। তুমিও ভুল বুঝে বিদেশে চলে গেলে, আর সে ভুল বুঝে এই বাসাতেই কখনো এলো না, গ্রামেই পড়াশুনো শেষ করে, সাথে তোমাকেও কখনো দেখেনি। এটা ভেবে মনে মনে সান্ত্বনা দেয় নিজেকে। গ্রামে এইচএসসি দিয়ে ভর্তির পরীক্ষাতে কপাল দোষে এই ভার্সিটিতেই চান্স পেল। ভর্তি হলো ঠিকই, কিন্তু এখানে আসতো না আর। তানহা মানে তোর বড় ফুপি মাঝে মাঝে আসতো বেড়াতে, আমিও মাঝে মধ্যে যেতাম ওদের বাসায়, নুরাকে নিয়ে যেতাম, কথা হতো, সখ্যতাও করে নুরার সাথে। একটা বছর ভালোভাবেই পার হয়ে গেল। হঠাৎ ওর বাবা মানে খালুর ট্রান্সফারের জন্য ওকে কিছুদিন আমাদের বাসায় এনে রাখি। ও যত তাড়াতাড়ি সম্ভব হোস্টেল ঠিক করে ওখানে চলে যায়। বুঝতাম না কেন গিয়েছিল, এখন বুঝি। তোর স্মৃতি ভুলে থাকার জন্য চলে গিয়েছিল। হঠাৎ নুরার বিয়ে, তোর আগমন, তুবাকে তুই জোর করে বিয়ে করলি, আর আজ এই দিন দেখতে হচ্ছে। খুব ভালো করেছিস নাইম, তোর ভুলের জন্য আজ মেয়েটা মরতে বসেছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে নাইমের আম্মু। এতগুলো সত্য নাইম হজম করতে পারবে না। নাইমের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এতটা পাষাণ সে কিভাবে হতে পারলো? তুবা ওকে কি কখনো ক্ষমা করতে পারবে? এক বুক শঙ্কা বুকের মাঝে নিয়ে তুবার কাছে রওনা হলো নাইম। বাইরে প্রচণ্ড রোদের তাপ, চোখ যেন ঝলসিয়ে যায়। এত রোদের ভিতর একা দাঁড়িয়ে আছে নাইম। তুবা দেখেও না দেখার ভান করে ঘরে শুয়ে আছে। এত অত্যাচার সহ্য করার পর যতটুকু ভালোবাসা ছিল তার 90% মরে গেছে। সে তার ভুল বুঝতে পেরেছে নিশ্চয়ই। বুঝুক কতটা কষ্ট দিয়েছে সে আমাকে। ভালোই হয়েছে, অন্তত জানতে তো পেরেছে আমি খারাপ মেয়ে না, বা তাকে কখনো ধোঁকা দেইনি। তুবার ভাবনার ছেদ পড়ে। একজন নার্স একটা খাম হাতে নিয়ে তুবার দিকে এগিয়ে ধরে আছে। তুবা চুপচাপ খামটা হাতে নিল। জানে কে পাঠিয়েছে, তাই না খুলে বুকের মাঝে চেপে ধরে রাখলো। খামটা খুব সুন্দর করে সাজানো, অনেকগুলো কার্টুন আঁকানো, দুটো লাল রঙের আর আরেকটা বাচ্চা কার্টুন যেটা কিনা নীল রঙের। এই খামটা অনেক বছর আগেই নাইম তুবাকে গিফট করেছিল। তুবা জিজ্ঞেস করেছিল, দুটো লাল একটা নীল কেন? লাল দুটো তুই আর আমি, আর নীলটা আমাদের বাচ্চা। বলেই নাইম খিলখিল করে হাসছিল। তুবা নাইমের মাথায় গাঁটটা মেরে বলেছিল, আমি তো নিজেই এখনো বাচ্চা। দূর হ পাগলি, তুই জানিস দাদুর বিয়ের সময় দাদুর বয়স ছিল মাত্র 10 বছর। নানির বয়স কম ছিল তো আমার কি,
তুমি কি বলতে চাচ্ছ আমি এক্ষুনি বাচ্চার মা হব? নাইমের শয়তানি হাসি দিয়ে পালিয়ে যায়। তুবা রাগ করে খামটা নাইমের টেবিলের উপর রেখে চলে যায়। এত বছর পর তুবা খামটাকে দেখে যতটা না অবাক হয় তার চেয়ে বেশি আনন্দিত হয়। নাইম এতটা বছর একটা খাম পর্যন্ত আগলে রেখে দিয়েছে। তুবা আর কিছুই না ভেবে খামটা খুলে চিঠিটা বের করে। একটা অনেক পুরনো চিঠির সাথে নতুন একটা চিঠি দেখতে পায়। তুবা আগে পুরনো চিঠিটাই খোলে। সেদিন রাগ করে দেখাই হয়নি কি ছিল ভেতরে। আজ দেখে পুরোপুরি অবাক হয়ে গেছে সে। জানিস তুবা, তোকে ছাড়া আমি পুরোপুরি অসহায়। তুই ভুলে আমাকে ছেড়ে যাস না, হিতি নাইম। তুবা মুস্কি হাসে। আসলেই নাইম ওকে অনেক ভালোবাসতো। কি যেন চিন্তা করে কিছুক্ষণ হয়তো হারিয়ে যাওয়া অতীতগুলো হঠাৎ খেয়াল আসতেই নতুন চিঠিটা খোলে। প্রিয় তুবা, তোকে ভালোবেসে আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে যাচাই না করে তোর উপর আরোপ করা মিথ্যা অপবাদ বিশ্বাস করে ফেলেছিলাম। তার শাস্তি আজ এতটা বছর ধরে পাচ্ছি। ক্ষমা কি করে দেওয়া যায় না? একটাবার কি ভালোবাসা যায় না? মানলাম আমি খারাপ, তাই বলে কি এতটাই খারাপ? ইতি নাইম। তুবা আবার জানালার দিকে তাকালো। নাইম পুরো 2 ঘন্টা ধরে এই রোদে দাঁড়িয়ে আছে। ইশারায় নাইমকে ডাকলো তুবা। তুবার ওঠার ক্ষমতা থাকলে ওই যেত, কিন্তু ও যে নিজে এখন খুবই দুর্বল। নাইম এসে তুবার বাম পাশে বসে, বাম হাতটা ধরে ফুপিয়ে কান্না শুরু করে আর কেঁদে কেঁদে বলে, তোর আর আমার সম্পর্কের মাঝে নিজ জন্মদাতাই যে ভিলেন হয়ে যাবে সেটা কখনোই বুঝতে পারিনি রে। আল্লাহ হয়তো এতেই আমার ভালো চেয়েছিল। এত কষ্ট দিয়ে। তুমি জানো না, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়েই পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফল, ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকেও সুখবর দাও। আল বাকারা আয়াত 155। যাই হোক, তোমার আমার মিলন সেই দিনই হবে যেদিন মামা আমাদের মেনে নিবে। তুমি তোমার বউ হিসেবে আমাকে সেই দিনই পাবে যেদিন মামা হাসি মুখে আমায় ভালোবেসে বরণ করে নিবে। উনি কখনোই রাজি হবেন না তুবা। আর নিজের মায়ের খুনিকে কিভাবে ক্ষমা করতে পারো তুমি তুবা? ভুল তো মানুষ মাত্রই হয় নাইম। উনি অহংকারের বশে অন্ধ হয়ে গিয়েছিল। একবার সুযোগ দেওয়াও তো উচিত। তাই হবে, মাত্র একবার সুযোগ দেব, কিন্তু তোমাকে নিয়ে বিদেশেই থাকবো আমি। কিন্তু তোমার মাকে কে দেখবে? ওনার তো বয়স হয়েছে, ওনার কষ্ট তোমার বোঝা উচিত নাইম। আমি তো কিছুই বুঝি না, যা বোঝা সব তুমিই বোঝো। তুবাকে নিজ হাতে মারার জন্য এসেছিল ওর মামা, কিন্তু তুবার এত সহনশীলতা দেখে চোখ দুটো দিয়ে পানি পড়তে শুরু করে। নিজের করা অন্যায়গুলোর জন্য অনুশোচনা শুরু করে, কিন্তু অহংকার বশত তুবার কাছে গেল না। যে পিস্তলটা সাথে করে নিয়ে এসেছিল তুবাকে হত্যা করতে, সেটা নিজের মাথায় চালিয়ে দেয়। বিকট শব্দতে যেন হসপিটালের চারদিক কেঁপে ওঠে। তুবা নাইমের বুকে নিজেকে লুকিয়ে ফেলে ভয়ে। নাইম তুবাকে সরিয়ে বাবার কাছে গেলে নাইমের গালে হাত রেখে বলে, তোর ভালোবাসাও তো ওকে ফিরিয়ে দিলাম। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল। আজ তুবার প্রথম বিবাহ বার্ষিকী। ছেলেকে ঘুম পাড়িয়ে তুবা নাইমের পাশে এসে শোয়। নাইমের নাক বরাবর খামচি দেয় তুবা। নাইম তুবাকে বলে, প্রতিদিন একটা করে আঁচড় না দিলে শান্তি পাও না? মনে করো প্রতিদিন একটু করে প্রতিশোধ নিই। তাই বুঝি? বলতেই তুবার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় নাইম। ওদের ভালোবাসার রাজ্যে হারিয়ে যায় ওরা।